শুভ সকাল সবাইকে। আজকে আমাদের টিটিকিউসি 2 আমরা যেটা দেখব ফার্স্ট লেকচার আমাদের। শাহরিয়ার সম্ভবত দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। জি স্যার, দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি স্যার। তো আজকে টিটিকিউসি 2 যেটা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 2 সেই কোয়ালিটি কন্ট্রোল 2 এর যে লেকচারটি আমরা দেখব প্রথম লেকচার ইন্ট্রোডাক্টরি লেকচার দ্য স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং সম্পর্কে আমরা একটু জানবো। এরপরেই আমরা মূল টিটিকিউসিতে প্রবেশ করব যেহেতু কোনো টেস্ট করতে গেলে প্রথমেই আমাদের স্যাম্পল দরকার। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষের ভিতর থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা তিনজনকে সিলেক্ট করেছি বা সেখান থেকে একজনকে সিলেক্ট করছি যে এই যে প্রচুর পরিমাণে স্যাম্পল থাকছে সেখান থেকে যে কোনো একটাকে ঠিক করে নিয়ে আমরা টেস্ট করছি সেটাকে আমরা সাধারণত স্যাম্পলিং মেথড বলছি বা স্যাম্পল বলছি। অর্থাৎ মনে করো তোমার বাসা, একজনের বাসা চাঁদপুর, একজনের বাসা দিনাজপুর, আবার একজনের বাসা বরিশাল। হ্যাঁ, তো এখন এলাকা ভিত্তিক তো একজন মানুষকে দেখলেই তো বোঝা যাবে যে সেই এলাকার বা কয়েকজন মানুষকে দেখলেই তো বোঝা যাবে যে সেই এলাকার মানুষজন কিরকম, তাই না? তো এই যে কয়েকজন মানুষকে দেখলেই বোঝা যাবে, এই যে কয়েকজন মানুষকে সিলেক্ট করা অনেকগুলো হাজার হাজার মানুষ থেকে, সেটিকে আমরা স্যাম্পলিং বলবো বা স্যাম্পল বলবো। প্রসিডিউরটা স্যাম্পলিং এবং যাকে সিলেক্ট করব সে হলো স্যাম্পল। তো বিশেষ করে আমাদের কটন স্পিনিং মিলে বা টেক্সটাইল মিলে যেটাই বলি না কেন যে হাজার হাজার লট ফাইবার আসে। তো সেই ফাইবার থেকে কোন ফাইবারটা ভালো বা কোনটা খারাপ, তো সেটার মেজার করার জন্য তো সব লট, শর্ট লটে সব ইয়ার্ন বা সব লটে সব তুলা তো চেক করা সম্ভব হয় না। তো সেখান থেকে কিছু পরিমাণ তুলা নিয়ে আমরা চেক করি এবং সেই লট সম্পর্কে ধারণা পাই। তো সেটাই আজকে আমরা একটু জানবো যে আহ, এই সম্পর্কে আমরা শুরু করি। স্যাম্পল এন্ড স্যাম্পলিং এ যাওয়ার আগে আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে জানা দরকার। তো টেক্সটাইল, তো আমরা কি বলি টেক্সটাইল বলতে কি বোঝায়? টেক্সটাইল বলতে যেটা বোঝাতো সেটা হচ্ছে ওভেন ফেব্রিক্স কে বোঝাতো আগে, কিন্তু বর্তমানে টেক্সটাইল বলতে শুধুমাত্র ওভেন ফেব্রিক নেই, ওভেন নন ওভেন থেকে শুরু করে কনভেনশনাল থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাকে টেক্সটাইল বোঝাচ্ছে। ঠিক আছে, যে এখন নিট হয়, নন ওভেন হয়, আরো কিছু টেকনিক্যাল টেক্সটাইল আছে সেগুলোও হয়, সেগুলো সবই কিন্তু টেক্সটাইল মেটেরিয়াল। তো এই টেক্সটাইল মেটেরিয়াল প্রত্যেকটাই তাদের নিজস্ব স্বকীয়তায় ঠিকঠাক থাকলে আমরা তাদের সেটাকে একটা কমপ্লিট অ্যাপারেল বা কমপ্লিট গার্মেন্টস বলতে পারি। তো সেটারই টেস্টিং করব। যেমন একটা ফেব্রিকের যদি স্ট্রেংথ না থাকে তাহলে তো সেটা আমাদের যে উদ্দেশ্য সেটা সার্ভ করছে না। তো একই সাথে তাহলে টেক্সটাইল যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ঠিকঠাক তার কোয়ালিটি অনুসারে, অবস্থা অনুসারে আছে কিনা, বৈশিষ্ট্য অনুসারে আসেনি, সেটা টেস্ট করার প্রসিডিউরই হচ্ছে টেস্টিং, বা সেটা জানার প্রসিডিউরই হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে সেটা জানা হয় সেটাই হচ্ছে টেস্টিং। এন্ড দেন টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি। কোয়ালিটিটা কি? কোয়ালিটির সংজ্ঞা আসলে এক একজনের কাছে এক এক রকম। তো এক্সেলেন্স যেটা, অর্থাৎ কোন একটা বস্তু কত বেশি ভালো সেটাকে আমরা সাধারণত কোয়ালিটি বলি। যে হ্যাঁ এটা খুবই ভালো। যেমন চালের ক্ষেত্রে যে এই মিনিকেট চাল বা আরো যে নাসির নাজির শাহ চাল বা এই চালগুলো অনেক সুন্দর, দামি বলি আমরা সেগুলোকে, এগুলোর কোয়ালিটি ভালো। আবার কিছু আছে যেগুলোর কোয়ালিটি খারাপ। তো আলটিমেট কোয়ালিটি বলতে এক্সেলেন্স বোঝালেও কোয়ালিটি বলতে কিন্তু যেটা বোঝায় সেটা হচ্ছে ডিমান্ডস অফ দা বায়ার, অর্থাৎ বায়ার যে ধরনের চাইবে সেটাই কোয়ালিটি। বায়ার যদি বলে আমার এখানে এটাকে খসখস করে দিতে হবে ফেব্রিকটাকে, তাহলে সেটা খসখস, সেটাই তার কোয়ালিটি। বায়ার যদি বলে আমার এটাকে কমফোর্ট, অর্থাৎ মনে করো যে হ্যান্ড ফিল ভালো লাগবে, সেটাই কোয়ালিটি। ওকে, এরপরে আসি কন্ট্রোল। এই যে বায়ার রিকোয়ারমেন্টস, স্পেশাল ফেব্রিক প্রপার্টিজ গুলো, সেগুলো কন্ট্রোল, অর্থাৎ সেগুলো যথাযথভাবে করার জন্যই কিন্তু আমাদের কন্ট্রোল প্রসিডিউর। কন্ট্রোল প্রসিডিউরটা কি? কন্ট্রোল প্রসিডিউরটা হচ্ছে টু চেক এন্ড ভেরিফাই এনহ্যান্স রেগুলেট। মানে হচ্ছে আমরা যখন এটাকে কি করব, যে রেগুলেট করব, অর্থাৎ আমার ঠিকঠাক প্রসেসটা চলছে কিনা। আমার একটা কোয়ালিটি প্রোডাক্ট হতে গেলে আমার যে অপারেশনটা সেটা কিন্তু ঠিকঠাক হতে হবে, আমার যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা সেটা ঠিকঠাক প্যারামিটারে চলতে হবে। যদি ঠিকঠাক প্যারামিটারে চলে তবেই কিন্তু আমাদের ডিজায়ার্ড বা কোয়ালিটি প্রোডাক্টটা ইনশিওর করা সম্ভব। সেই জন্য কন্ট্রোলটা জরুরি। তাহলে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল। তো
একাধারে যদি আমরা বলি কোয়ালিটি কন্ট্রোল বলতে একটা সিস্টেমেটিক প্রসিডিউরকে বোঝাচ্ছে। কোয়ালিটি তো আসলে একদিনে ইমপ্রুভ হয় না। বিভিন্ন ফ্যাক্টরি আছে না তোমাদের যে আইএসও সার্টিফাইড, তারপরে এটিসিসি সার্টিফাইড ইত্যাদি সার্টিফিকেশন তারা নেয়। তার মানে কি? তার কোয়ালিটি ইমপ্রুভ করছে আস্তে আস্তে ডে বাই ডে প্রসেস প্যারামিটারস এ সেটা হতে পারে, আরো র মেটেরিয়ালস এ যে ভালো তুলা আনলে ভালো সুতা হবে। আবার ভালো তুলা আনলেই যে ভালো সুতা হবে এমনটা কিন্তু নয়। কারণ প্রসেস যেটা সেটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে কোয়ালিটি কন্ট্রোল, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে আমরা সবাই জানি। তারপরেও বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা জানলাম। তো টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোলের উদ্দেশ্যসমূহ কি কি? উদ্দেশ্য খুবই মহৎ। উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি থার্ড পার্টি ল্যাব বা আমাদের যে ল্যাবরেটরিজ গুলো রয়েছে, ফিজিক্যাল ল্যাব, কেমিক্যাল ল্যাব সেগুলোতে এই কার্যপ্রণালীগুলো আমরা দেখতে পাই যে আমাদের যে প্রোডাক্টটা ডেভেলপ করা হলো সেটার কোয়ালিটিটা ঠিক আছে কিনা সেটা মেজার করার জন্য সাধারণত আমরা করে থাকি। তো এবং সেই সাথে বায়ার স্যাটিসফ্যাকশন যে বায়ার আমরা তো একটা গ্যারান্টি দিব বায়ারকে যে এই ফেব্রিক্সটার কালার উঠবে না। তো কালার না উঠার গ্যারান্টিটা তো আমরা কিভাবে দিব? যখন আমরা নিজেরা চেক করব যে কালার ফাস্টনেস টু ওয়াশ ওকে আছে, দেন কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ এটার কোয়ালিটি ঠিক আছে। সো objects of quality control যদি বলি, checking the quality and suitability of the raw material and selection of the raw material, যে চেকিং দ্য কোয়ালিটি এন্ড সুইটেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল ফর সিলেকশন অফ ম্যাটেরিয়াল। আমরা যে একটা ভালো সুতা তৈরি করতে চাই, তাহলে ভালো সুতা তৈরি করতে গেলে আমাদের ভালো ইয়ে লাগবে, ভালো তুলা লাগবে, লম্বা লম্বা স্টাপল শর্ট ফাইবার যত কম হবে তত আমার তুলা ইয়ানের কোয়ালিটি ভালো হবে। মনিটরিং দ্য প্রোডাকশন প্রসেসটা মনিটর করতে হবে। সেটা কার্ডিং থেকে শুরু করে ব্লোরুম থেকে শুরু করে একবারে রিং স্পিনিং পর্যন্ত, হ্যাঁ, অথবা যদি নিটিং এর ক্ষেত্রে হয়, ফেব্রিক উইভিং এর ক্ষেত্রে হয়। ওকে, অ্যাসেসমেন্ট অফ দ্য ফাইনাল প্রোডাক্ট, ওয়েদার দ্য কোয়ালিটি ইজ অ্যাকসেপ্টেবল অর নট। মনে করো লুপ লেন্থ একটু কম বেশি হয়ে গেছে, তাহলে তোমার যে ডিজায়ার্ড জিএসএম 150 মনে করো সেটা আর আসলো না বা সেটার বেশি হয়ে গেল, তখন এগুলো নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি নানা প্রকার হ্যারাসমেন্টে পড়ি, নানা প্রকার ট্রিটমেন্ট প্রসেস করতে হয় অ্যাকচুয়ালি ডিজায়ারটা পেতে গেলে বা পেতে হলে বায়ার অনেক সময় এটার অ্যালাউন্স দেয় অথবা দেয় না। তো যাই হোক, তো এই জন্য আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা দরকার। তো আমাদের তো ফ্যাক্টরিতে সবার ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কোয়ালিটি টিম আছে, কিউসি টিম আমরা যাকে বলছি। তো এখন এই কিউসি টিম বা এই কোয়ালিটি কন্ট্রোলটা আসলে আমরা কিভাবে ইনশিওর করব? আমরা তো প্রোডাকশন, মনে করো একটা ডাইং ফ্যাক্টরির প্রোডাকশন 30 টন, তো এখন 30 টন ফেব্রিক তো আর চেক করা সম্ভব নয়, তাই না? তাহলে 30 টন থেকে আমরা কি করি যে প্রত্যেকটা ব্যাচ থেকে বা প্রত্যেকটা রোল থেকে এক টুকরা করে ফেব্রিক দেই, বা অনেক সময় অনেকগুলো ব্যাচ নামানো হয়েছে সেখান থেকে একটা, অর্থাৎ তাহলে এই যে সিলেকশনটা কিসের ভিত্তিতে করতেছি আমরা, সেটাকে আমরা বলছি স্যাম্পল, যেটা আমরা টেস্ট করব। তাহলে এই স্যাম্পল সিলেকশনের প্রসিডিউরকে আমরা বলছি স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিংটা কি? ওই যে বললাম যে একজন বরিশালের লোক কিরকম বা একজন চাঁদপুরের লোক কিরকম বা একজন দিনাজপুরের লোক কিরকম সেটা আমরা একজন বা দুইজনকে অ্যানালাইসিস করে মোটামুটি বোঝা যায়। বলে না যে হাড়ির একটা ভাত টিপলেই সব ভাত বোঝা যায় যে হয়েছে কিনা। তো ঠিক সেভাবেই যে হাড়ির ওই একটা ভাত যেটা আমরা বের করে আনবো টেপার জন্য যে সিদ্ধ হয়েছে কিনা, সেই একটা ভাতকে আমরা বলতেছি স্যাম্পল। আর এই যে নিয়ে আসার প্রক্রিয়া বা প্রসিডিউর সেটাকে আমরা বলতেছি স্যাম্পলিং। ওকে, এখন বলা হচ্ছে স্যাম্পলিংটা তাহলে কি? আমরা যদি একটু লিটারেচারে যাই, বলা হচ্ছে স্যাম্পলিং রিফার্স দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ সিলেকশন এন্ড স্টাডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স of a relative small number of items from a relative large population to draw the statistically valid inference about the characteristics of the entry population. পপুলেশন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ একগুচ্ছ, লার্জ পপুলেশন বলতে বোঝাচ্ছে অনেকগুলো তুলার বান্ডেল, অনেকগুলো মানুষ। পপুলেশন বলতে কিন্তু শুধুমাত্র মানুষকে বোঝাচ্ছে না, একই সাথে যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো আইটেমকে কিন্তু বোঝাচ্ছে। মনে করো অনেকগুলো ধান আছে, সেখান থেকে কয়েকটা নিচ্ছ। ওই যে ভাত পাতিলের যে কথা বললাম, এটাও কিন্তু একটা পপুলেশন, অনেকগুলো ভাত, সেখান থেকে আমরা কয়েকটা নিচ্ছি। তাহলে স্যাম্পলিং রিফার্স টু দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস of selecting and studying the characteristics of a relative small number of items from relative large population. একটু বড় পপুলেশন থেকে স্ট্যাটিস্টিক্যালি
একটা ছোট পোর্শনকে বেছে নেওয়াই হচ্ছে স্যাম্পলিং। ক্লিয়ার? বলা হচ্ছে ফর এক্সাম্পল আইডেন্টিফাই টু লেন্থ অফ এ cotton fiber this requires 20 milligram sample which may be have taken from a bale weighing 250 kg and the sample represents only about the 1/11 millionth of the bulk of the quality of the whole bale and just a result from it। তাই তো আমরা যখন বেল নিয়ে আসি বাইরে থেকে একটা লট 250 কেজির নিচে না, তাহলে সেই 250 কেজি থেকে আমরা মাত্র 20 মিলিগ্রাম তুলা থেকে আমরা বুঝে যাই যে এই লটের পুরো সুতার কোয়ালিটি কিরকম। তাহলে এই যে 20 মিলিগ্রাম সুতা তুলা বের করা বা তুলা নেওয়া, এটাই হচ্ছে যে প্রসিডিউর, সেটাই হচ্ছে স্যাম্পলিং। ওকে, তাহলে স্যাম্পলিংটা কি? স্যাম্পলিংটা হচ্ছে একটা লার্জ পপুলেশন থেকে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম কয়েকজনকে খুঁজে বের করা বা এরকম কিছু পরিমাণ সংখ্যককে খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং নানা প্রকার প্রসিডিউর আছে, আমরা জানবো। দ্য এইম অফ স্যাম্পলিংটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দ্য এইম অফ স্যাম্পলিং ইজ টু প্রডিউস অ্যান আনবায়াসড, অর্থাৎ কোনো প্রকার বায়াসড না হয়ে, অর্থাৎ দুর্নীতি না করে, সহজ বাংলা কথা। প্রডিউস অ্যান আনবায়াসড স্যাম্পল, অর্থাৎ কারো প্রতি সহানুভূতি। মনে করো তোমাকে একটা লটারি করতে বলা হলো, সেই লটারিতে যখন তুমি চোখ বন্ধ করে কোনো কিছু না দেখে কারো নাম তুলছো, সেটা হচ্ছে আনবায়াস সিস্টেম। বাট সেই লটারিতে যখন তুমি একটা কোণা ভাঁজ করে দিয়েছো একটা চিরকুটের, তখন তুমি সেটা কিন্তু বায়াসড করে ফেললে। তো স্যাম্পলিং এর উদ্দেশ্য হচ্ছে দ্য এইম অফ স্যাম্পলিং ইজ টু প্রডিউস অ্যান আনবায়াসড স্যাম্পল who is able to present the whole peoples বা whole population, অর্থাৎ এমন কাউকে বা এমন কিছু স্যাম্পল সিলেক্ট করব যেটা আনবায়াসড হবে, অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে নিরপেক্ষ হবে। And sampling is defined as the process of selecting certain members of a subject of population to make statistical inference from them and estimate the characteristics of the whole population। তাহলে কি হচ্ছে, এটা একটা প্রসেস যেটা কিনা একটা পপুলেশনের সার্টেন মেম্বারকে স্ট্যাটিস্টিক্যালি সিলেক্ট করে থাকে সেই পপুলেশন সম্পর্কে বা সেই জাতি বা সেই গোষ্ঠী সম্পর্কে সম্পূর্ণ ধারণার জন্য। ওকে, স্যাম্পলটা তাহলে কি? খুবই সহজ। স্যাম্পলিং এর মাধ্যমে যা সিলেক্ট করা হয় সেটাই স্যাম্পল। একটা ক্ষুদ্র পোর্শন, তাই না? একটা বেল থেকে, কটন বেল থেকে 250 কেজির বেল থেকে 20 গ্রাম যেটা নেওয়া হয় সেটাই স্যাম্পল। বলা হচ্ছে a sample is defined as a smaller set of data that is chosen and selected from a large population by using predefined selection method। যে কোনো একটা সিলেকশন মেথড হতে পারে। সেই সিলেকশন মেথডের মাধ্যমে আমরা কি করছি, একটা সিলেকশন মেথডটা কিরকম? মনে করো যে আর্মিতে দাঁড়াবা তোমরা, তাহলে আর্মিতে দাঁড়াইতে হলে একটা নির্দিষ্ট উচ্চতা লাগবে, তাহলে এটা একটা সিলেকশন মেথড যে বাংলাদেশের যত মানুষ আছে সেখান থেকে এই একটা নির্দিষ্ট উচ্চতার যে সমস্ত মানুষ আছে বা এইচএসসি পাস যারা করছে এই সমস্ত যোগ্যতার উপর, অর্থাৎ অনেকগুলো প্যারামিটারস আছে আমার স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে। তাহলে এই যে স্যাম্পলিং মেথডের মাধ্যমে আমরা যে স্যাম্পলটাকে চুজ করছি, অর্থাৎ যে নাম্বারটাকে চুজ করছি যেটা পুরো পপুলেশনটার, অর্থাৎ পুরো কটন বেলটার ক্রাইটেরিয়া সম্পর্কে বা পুরো জাতি বা গোষ্ঠী সম্পর্কে ধারণা দিচ্ছে, সেটাকে আমরা বলছি স্যাম্পল। স্যাম্পলের উদ্দেশ্যই কিন্তু হচ্ছে পুরো, মনে করে একটা রোল থেকে আমরা 1 মিটার 2 মিটার কেটে নিই, তার মানে কি সেই 1 মিটার বা 2 মিটার কিন্তু পুরো রোলটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, স্যাম্পল। তাহলে স্যাম্পলিং এবং স্যাম্পল হচ্ছে সেই সিলেকশন যেটা কিনা পুরো পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করবে, আর স্যাম্পলিং হচ্ছে সেই মেথড যার মাধ্যমে আমরা সেই স্যাম্পলটাকে সিলেক্ট করব। তো অনেকগুলো স্যাম্পলিং মেথড আছে, সেগুলো আমরা দেখব। তো টাইপস অফ স্যাম্পল, এখন আমরা একটু স্যাম্পলের ক্লাসিফিকেশন আসি যে স্যাম্পল কত প্রকার হতে পারে। আশা করি এতটুকু ক্লিয়ার সবাই। টাইপস অফ স্যাম্পল, তাহলে আমরা যে সিলেকশন করলাম এগুলো কত প্রকার হতে পারে। র্যান্ডম স্যাম্পল, প্রথমত র্যান্ডম স্যাম্পলটা কি? মনে করো তোমার কাছে কি যে 50টা কমলা আছে, তো সেখান থেকে তুমি যে কোনো একটা নিতে পারো, বা 50টা আছে সেখান থেকে তুমি চোখ বন্ধ করে যে কোনো একটা নিতে পারো, অর্থাৎ কোনো রকম কোনটা নিব কোনটা নিব না এরকম কোনো কিছু না ভেবে যখন তুমি নিয়ে নিবা সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ র্যান্ডমলি যখন নিবা তুমি। বলা হচ্ছে দিস টাইপ অফ স্যাম্পল ইজ এভরি ইন্ডিভিজুয়াল এন্ড দ্য পপুলেশন হ্যাজ ইকুয়াল চান্স অফ বিং ইনক্লুডেড ইট। আমরা ওই যে ইয়ের অঙ্ক করেছিলাম না, তাসের অঙ্ক করেছিলাম না, যে 52টি তাস থাকে, তাহলে 52টি তাস থেকে একটি তাস ওঠার সম্ভাবনা কত? তাহলে 1/52, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলের মাধ্যমে 50টা কমলা থাকলে সেখান থেকে 50টা কমলাই তোমার হাতে ওঠার সম্ভাবনা সমান।
সেজন্য সেটাকে আমরা বলতেছি র্যান্ডম স্যাম্পলিং, মানে চোখ বন্ধ করে একটা নিয়ে নিলা, তাই না? যে কোনোটাই কিন্তু তোমার হাতে আসতে পারে। তাহলে এইভাবে যখন আমাদের কটন বেল রয়েছে, সেই কটন বেলের যে কোনো জায়গা থেকে আমরা সহজেই কিন্তু 20 মিলিগ্রাম নিয়ে নিতে পারি। এটাকে আমরা বলতেছি র্যান্ডম স্যাম্পলিং। নিউমেরিক্যাল স্যাম্পলিংটা কি? নিউমেরিক শব্দটা দিয়েই কিন্তু আমরা একটা সংখ্যা বুঝি। বলা হচ্ছে স্যাম্পল ইন হুইচ দ্য প্রপোর্শন বাই নাম্বার অফ সে লং, মিডিয়াম, শর্ট, তখন কিন্তু আমরা সেটাকে বলতেছি নিউমেরিক্যাল স্যাম্পল। যে যখন বলবো যে লং ফাইবার গুলো শুধু নাও, বা লং ফাইবার গুলোর প্যারামিটার্স এর উপর ভেদ করে যখন স্যাম্পলিংটা করব, শর্ট এর উপর, সেটাকে নাম্বারের উপর, তখন সেটা কিন্তু নিউমেরিক্যাল স্যাম্পল হবে। যেমন যাদের ক্লাসে রোল 1, 3, 5 তারাই শুধু আসবে, বাকিগুলো আসবে না। এই যে এই ধরনের সিলেকশন গুলোকে, বা এই প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত স্যাম্পল গুলো সিলেক্ট হয়, সেগুলোকে আমরা নিউমেরিক স্যাম্পল বলছি। এরপরে আসবো আমরা বায়াসড স্যাম্পল। বায়াসড স্যাম্পল কোনগুলি? যে স্যাম্পল গুলি আমরা বায়াসলি, মনে করো সিআর নির্বাচন করা হবে, 2-3 জন দাঁড়ানো হয়েছে, তো এখানে যদি কাউকে ইনফ্লুয়েন্সলি করা হয় বা বায়াসড হয়ে করা হয়, তাহলে সেটা কিন্তু বায়াস স্যাম্পল। আচ্ছা, ভালো বোঝা গেল না? আমি মনে করি আমার ইন্সপেকশনে এসেছে টেক্সটাইল ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তখন ইন্সপেকশনে আসছে, তো ভালো ভালো জিনিসগুলো আমরা সামনে রাখি যেন ওগুলাই তার হাতে পড়ে। মনে করে একজন কটন বেল চেক করতে এসেছে, অনেকগুলা কটন বেল আছে, তো তাকে এমন ভাবে আমরা ওই জায়গায় নিয়ে যাব, সে জায়গায় শুধুমাত্র কি লম্বা লম্বা যে বা ভালো ভালো বেল যেগুলো আছে সেগুলোই আছে, খারাপগুলা কিন্তু ভিতরে আছে। তাহলে সে যখন হাত দিবে, তখন কি যে কোনো একটা ভালো বেলেই হাত দিবে, তো সেখান থেকে আলটিমেট রেজাল্টটা ভালোই আসবে। কিন্তু আলটিমেট রেজাল্ট ভালো নয়, বাকি বেলগুলো কিন্তু খারাপ। তো এই ধরনের, অথবা ওই যে বললাম লটারিতে যখন কারো নাম উঠাচ্ছি, তখন যদি একটা কাগজের কণা ভাঁজ করে দিয়ে তাকে উঠাই, তাহলে কিন্তু সেটাকে আমরা বলতেছি বায়াসড স্যাম্পল, অর্থাৎ যেখানে ইচ্ছার প্রাধান্য আছে। বলা হচ্ছে when the selection of an individual in influenced by factors than chance and sample causes by truly representative of the bulk is biased by sample result. ওকে, তাহলে আমরা 3 প্রকার পেলাম। এটা হচ্ছে র্যান্ডম, অর্থাৎ কোনো কিছু না ভেবেই সকার প্রত্যেকের ওঠার চান্স সমান। নিউমেরিক্যাল, অর্থাৎ কোনো একটা নাম্বার, কোনো একটা প্যারামিটারস এর উপর বেস করে। তৃতীয়ত বায়াস স্যাম্পল, অর্থাৎ সেটা যখন প্রিডমিনে অর্থাৎ প্রিফিক্স করে রাখবো আমরা, তখন সেটাকে বায়াস বলে না, ম্যাস ফিক্সিং বায়াস স্যাম্পল। ওকে, এই গেল স্যাম্পল টাইপস। এবার স্যাম্পলিং প্রসিডিউর আমাদেরকে জানা দরকার, যে আমরা কিভাবে এই স্যাম্পলিংটা করতে পারি বা স্যাম্পলটাকে সিলেক্ট করতে পারি। সেজন্য প্রথমত আমাদের 2 প্রকার স্যাম্পলিং মেথডস রয়েছে, প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। চলো দেখা যাক তাহলে এই দুটো কি জিনিস। তো স্যাম্পলিং মেথডস এর দুটো ভাগ আমরা করলাম, যে প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এগুলোর আবার অনেকগুলো সাব ক্লাসিফিকেশন আছে। তার আগে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি সেটা জেনে নেওয়া দরকার। বলা হচ্ছে যে probability sampling is a sampling method, okay, that selects random numbers of population by setting a few selection criteria. অর্থাৎ যেটা কিনা এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়, সেটাকে আমরা probability sampling বলছি, অর্থাৎ সবার চান্স সমান। এখানে কিছু প্যারামিটার থাকতে পারে, যেমন আর্মিতে যারা দাঁড়াবে তাদের পাসপোর্ট এটা হতে পারে, কিন্তু সেখান থেকে একটা প্যারামিটার ঠিক করে দেওয়া হলো ঠিকই, কিন্তু সেখান থেকে কাদের কাদের নিবে সেটা কিন্তু ঠিক করা থাকে না। And these selection parameters allow every member to have the equal chance to be a part of various sample. Okay. For example, in a population 1000 member, okay, each of these member will have 1/1000 chance to being selected to be a part of a sample, and it gets rid of the biased population and gives a fair chance to all member to include the sample. প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি? তাহলে প্রত্যেকটা মেম্বার, পপুলেশনে যত পাবলিক থাকবে বা পপুলেশনে যত সুতা থাকবে, যত কার্ড থাকবে, যত কমলা থাকবে, তাদের প্রত্যেকের উঠার সম্ভাবনা সমান। এইভাবে যখন স্যাম্পলিংটা করা হয়, তখন সেটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হচ্ছে, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ প্রত্যেকের উঠার চান্স নেই। তাহলে এটা কি স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড is reliant on the researcher's ability to select a member at random. একজন রিসার্চার, অর্থাৎ তুমি একজন তুমি কিছু ডাটা নিবা, তুমি কিছু ইনফরমেশন নিবা, তাহলে এই যে ইনফরমেশনটা তুমি কিসের ভিত্তিতে নিবা, এই স্বাধীনতা কিন্তু তোমার আছে।
বা ability আছে। So this sampling method is not fixed or prefined selection process which makes it difficult for elements of population of equal chance to be included in a sample. এখানেও চান্স আছে বাট সবার কিন্তু নেই। কিরকম যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আহ, যে মনে করো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে আহ, ওই যে বললাম আমাদের একজন মনে করো যে মাস্টার্স মনে করো কি বলবো যে মাস্টার্স পাস লাগবে। তো একটা কমিউনিটিতে মাস্টার্স পাস মনে করো টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে ফ্যাক্টরিতে, বলা হচ্ছে এমবিএ করা লাগবে এরকম। তো এমবিএ করা লাগবে এরকম যখন হবে তখন কিন্তু ওই পপুলেশনের অনেকেই বাদ পড়ে যাবে। সেখানে শুধুমাত্র যারা এমবিএ করেছে তারাই কিন্তু সেখানে ওঠার সম্ভাবনা আছে। তো এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা বায়াস টায়াস ইত্যাদি হয়, বাট প্রবাবিলিং স্যাম্পলিংটা কিন্তু বায়াস হয় না। তো এখন একটু আসি প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে কিছু ক্লাসিফিকেশনস রয়েছে। যেমন প্রবাবিলিটি স্যাম্পলিংস এর ভিতরে আমরা যদি দেখি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। অপরদিকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে যদি আমরা দেখি কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল অর পারপোসিভ উদ্দেশ্যমূলক যেটা, স্নোবল স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং ইত্যাদি। তো চলো আমরা এখন এইগুলো সম্পর্কে একটু ডিটেইলস জানবো। প্রথমত প্রবাবিলিটি স্যাম্পলিং এর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, একবারে খুবই সিম্পল র্যান্ডম, নামও যেরকম সেটাও সেরকম। কিরকম সেটা বলা হচ্ছে যে one of the best probability sampling technique is the trustworthy method of obtaining information. Every single number of population is chosen randomly and merely by chance and each individual, অর্থাৎ প্রত্যেকের ওঠার সম্ভাবনা সমান। ওই যে বললাম 50টা থেকে যে কোনো একটা উঠতে পারে। যেমন for an example, if an organization have 500 employees, if the HR team decide on conducting team building activities, he likely that would prefer picking chairs and ball, and in this case each of 500 employees an equal chance to be the being selected. হ্যাঁ, একটা টিম করতে চাই সেখানে 500 জনেরই সমান সম্ভাবনা রয়েছে, সেটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলছি, অর্থাৎ কোনোভাবে কোনো কিছু নাই। এরপরে আমরা একটু আসবো ক্লাস্টার। ক্লাস্টার মানে একটু ডিভাইড করছি, একটু ভাগ করে নিচ্ছি। ক্লাস্টার গুচ্ছ বলা হচ্ছে। একটু বলা হচ্ছে যে ক্লাস্টার স্যাম্পলিং মেথড, একটু খেয়াল করি আমরা, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ কিছু নাই, অর্থাৎ যে কোনোটাই হতে পারে। ক্লাস্টার স্যাম্পলিং যখন আমরা বলছি একটু, ক্লাস্টার স্যাম্পলিং মেথড where the researcher divide the entry population into section or cluster that represent a population. কিরকম ক্লাস্টার? যে শিশু, চাইল্ড, ইয়ং অ্যান্ড ওল্ড, একটা সোসাইটিতে যদি আমরা তিনটি ক্লাসিফিকেশন করি তাহলে সেটাকে আমরা একটা ক্লাস্টার বলছি, ক্লাস্টার স্যাম্পলিং বলছি। Child, young and old. So cluster are identified and included the sample on the basis of the defined demographic parameters such as age hote pare, location hote pare, sex hote pare, which makes it extremely easy for survey creator to drive effective inference from the feedback. তাহলে ক্লাস্টার স্যাম্পলটা কি বলছি? ক্লাস্টার, ভাগ, স্তর করে নেওয়া। তাহলে এইভাবে যখন কোনো স্যাম্পল এই ক্লাস্টার করে তারপর সেখান থেকে কালেক্ট করছি তখন সেটাকে আমরা ক্লাস্টার স্যাম্পলিং বলছি। অর্থাৎ ইয়ং যারা তাহলে তাদের প্রত্যেকে, বা চাইল্ড যদি বলি, যেমন ফর এক্সাম্পল the government of United States wishes to evaluate a number of immigrants living in mainland USA তে যারা থাকে, they can divide it into two clusters on the basis of states such as California, Texas, Florida. আমরাও ভাগ করতে পারি চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, এভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, তো সেটাকে আমরা তখন বলছি যে it is cluster sampling, ভাগ করে যেটাকে করছি। এরপরে আসো সিস্টেম্যাটিক স্যাম্পলিং। সিস্টেম্যাটিক স্যাম্পলিং এ কি সিস্টেম থাকছে? বলা হচ্ছে using systematic sampling method, numbers of sample are chosen at regular intervals of a population. It requires the selection of a starting point of the sample and sample size that can be repeated in regular interval. This type of sampling method has a predefined intervals and hence its sampling technique is the least time consuming. বলা হচ্ছে তোমার প্রথম যেটা ছিল যে 50টা কমলা আছে সেখান থেকে যে কোনো একটা কমলা ওঠার চান্স সমান, কিন্তু এভাবে তোমাকে 50টাই করতে হবে। কিন্তু যখন এখানে সিস্টেমেটিক স্যাম্পলিং বলা হচ্ছে তোমার কোনো ইন্টেনশন নাই
যে তুমি কি করছো? আমি মনে করো যে একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে। সেই অ্যাসাইনমেন্টে তোমরা মনে করো ৬২ জন স্টুডেন্ট। এই ৬২ জন স্টুডেন্টের ১, ৩, ৫ এভাবে যারা আছো তাদেরকে একটা টপিকস দিলাম। আবার জোর যারা আছো তাদেরকে একটা টপিকস দিলাম। তো এই ধরনের স্যাম্পলিংটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং। বলা হচ্ছে ফর এক্সাম্পল যেমন a researcher intends to collect a systematic sample from 500 people in a population of ৫,০০০ থেকে যদি ৫০০ নিতে হয় each element of the population will be numbered ১ থেকে ৫,০০০ then every 10th individual will be chosen as the part of the sample মনে করো একটা গ্রামে ৫,০০০ লোক আছে সেই ৫,০০০ থেকে সে ৫০০ জন লোক নিবে তাহলে এই ৫০০ জনকে সে কিভাবে নিবে প্রত্যেককে সে মনে করো নাম্বার দিল ১ ২ করে ৫,০০০ পর্যন্ত এখন সে বলে দিল ১ ১০ ইন্টারভালে সে লোক নিবে ১ নাম্বারটাকে নিবে ১০ নাম্বারটাকে নিবে ২০ নাম্বারটাকে নিবে ৩০ নাম্বারটাকে নিবে এইভাবে সে লোক নিবে তখন সেটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং আমার ওই ৫,০০০ লোক থেকে যে কোনো একজনকে নিলেও কিন্তু আমার সেই ৫,০০০ লোকের সম্পর্কে ধারণা দিবে ঠিক সেমনি ভাবে তো আমরা এটা কিভাবে নিচ্ছি এবার সিস্টেমেটিক্যালি নিচ্ছি ক্লিয়ার ওকে তাহলে এটা গেল সিস্টেমেটিক এরপরে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং স্তরীভূত আরো তো ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে যখন আমরা বিভক্ত করে দিব এটা তো হোল পপুলেশনে ছিল তখন সেটাকে আমরা র্যান্ডম স্যাম্পলিং বলছি স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মেথড ইজ হোয়ার দ্য পপুলেশন ক্যান বি ডিভাইডেড ইনটু এ স্মলার গ্রুপস আরো ছোট ছোট গ্রুপে বিভক্ত করে যাবে সেখান থেকে যখন নিব দ্যাট ক্যান বি ওভারল্যাপ বাট রিপ্রেজেন্ট একটা আরেকটার সাথে ওভারল্যাপ হতে পারে বা রিপ্রেজেন্ট দ্য এন্ট্রি পপুলেশন টুগেদার হোয়াইল স্যাম্পলিং দিস গ্রুপস ক্যান বি অর্গানাইজ এন্ড ড্র দ্য স্যাম্পল সেপারেটলি এই ধরনের ছোট ছোট গ্রুপে যখন করব তখন সেটাকে স্ট্রাটিফাইড বলবো যেমন আমরা যদি বলি ফর এক্সাম্পল রিসার্চ আর লুকিং টু অ্যানালাইজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল বিলঙ্গিং দ্য ডিফারেন্ট অ্যানুয়াল ইনকাম মনে করো ২০,০০০ কারো আছে এই ধরনের একটা মনে করো এই ধরনের ইয়ে সে খুঁজছে প্যারামিটারস এর উপর ২০,০০০ ৩০,০০০ বা ২০ থেকে ৩০,০০০ ৩০ থেকে ৫০,০০০ এই ধরনের স্যালারি রেঞ্জ তখন আমাদের কি এটা ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে স্ট্রেটিফাইড হয়ে যাচ্ছে এবং গ্রুপটা ছোট হয়ে যাচ্ছে and people of belonging different income can give observe and draw the conclusion of the income straw of characteristics তো তখন আমরা সেখান থেকে এই ক্লাসিফিকেশন থেকে কি আইডেন্টিফাই করতে পারি বা স্যাম্পলটাকে চুজ করতে পারি যে ২০,০০০ থেকে ৩০,০০০ ৩০,০০০ থেকে ৪০,০০০ এইদের জীবনযাত্রার মান কিরকম তোমাকে নির্ণয় করতে হবে তখন তুমি এখান থেকে স্যাম্পলিং করলা করে তাদের কি রকম সেটা অ্যানালাইসিস করলা স্ট্রাটিফাই তাহলে আমরা ৪টা স্যাম্পলিং দেখলাম কি কি প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রথমে ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেখানে কোনো কিছু নাই সবাই হতে পারে ক্লাস্টার স্যাম্পলিং এখানে একটু ক্লাসিফিকেশন করলাম বিভিন্ন প্রকার প্যারামিটারস এর উপর বেস করে এজ লোকেশন সেক্স ইত্যাদির উপরে রিলিজিয়ন হতে পারে দেন সিস্টেমেটিক স্যাম্পলিং যে এক থেকে এটা একটা সিস্টেম ফলো করা যেতে পারে সেটা নিউমেরিক সিস্টেম হতে পারে যে ১ থেকে ১০ পাস বা ইন্টারভালে নিতে পারি স্ট্রাটিফাইড স্যাম্পলিং একটা নির্দিষ্ট ছোট্ট গ্রুপে হতে পারে বা সেটা স্যালারি বা ওটা অন্য কোনো কিছুর উপরেও হতে পারে যে যারা শুধু জিম করে তারা এই ধরনের হতে পারে বা যারা শুধু টেক্সটাইলে চাকরি করে তারা তোমার গ্রামে ৫,০০০ জন বাস করে সেখান থেকে টেক্সটাইলে চাকরি করে কারা ওকে সো এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর উদ্দেশ্যটা কি বা ইউজটা কি কোথায় রিডিউস দ্য স্যাম্পল বায়াসনেস কমানো ডিজার্ভ ডাইভার্স পপুলেশন ক্রিয়েট অ্যান অ্যাকুরেট স্যাম্পল তো অ্যাকুরেট স্যাম্পলটা পাওয়াই হচ্ছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এরপরে নন প্রবাবল স্যাম্পলিং এ চলে আসি অর্থাৎ যেখানে সবগুলো স্যাম্পল ওঠার সম্ভাবনা নেই বা সবগুলো স্যাম্পল হওয়ার সম্ভাবনা নেই কোনোভাবে তো সেটাকে আমরা বলতেছি নন প্রবাবিলিটি স্যাম্পলিং তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যদি আমরা দেখি কনভেনিয়েন্স স্যাম্পলিং রয়েছে জাজমেন্ট আর পারপুসিভ স্যাম্পলিং কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে কি তুমি একজন রিসার্চার তোমার কিছু ডাটা দরকার তুমি এখন মনে করো কনভেনিয়েন্সটা এইভাবে বুঝাই যে চটপটিওয়ালা কোথায় চটপটি বেচবে বা বাদামওয়ালা কোথায় বাদাম বেচবে যেখানে ভিড় ক্রাউড রয়েছে সেখানেই তো বাদাম বেচবে তাহলে তার সে কি করবে তার কনভেনিয়েন্ট প্লেসে যাবে গিয়ে বাদাম বেচবে তো কনভেনিয়েন্স স্যাম্পলিংটা হচ্ছে তুমি রাস্তায় দাঁড়াইছো যে কয়জন আসছে সবার ডাটা নিছো তোমার কিন্তু যাওয়ার কথা ছিল মনে করো যে প্রত্যেকের বাড়ি বাড়ি বা প্রত্যেকের ফ্ল্যাটে ফ্ল্যাটে বাসায় বাসায় কিন্তু তুমি সেটা না করে তোমার কনভেনিয়েন্স হিসেবে তুমি রাস্তার মোড়ে দাঁড়াইছো সেখানে যতজন লোক পাইছো ততজনের ডাটা নিছো তুমি তাহলে সেটা কি তোমার কনভেনিয়েন্সে হলো অর্থাৎ রিসার্চারের কনভেনিয়েন্সে হলো ওকে
So this method is dependent on the K is of access subject and surveying outcomes at a mall or passenger. মনে করো একটা মলের পাশে একটা প্যাসেঞ্জার যেখানে যাচ্ছে সেখানে তুমি করতে পারো, সেটা তোমার কনভেনিয়েন্স, অর্থাৎ যে ডাটা নিবে তার কনভেনিয়েন্স। তো এর কারণে যেটা হয় সকল পপুলেশনের সব ইয়ার ক্ষেত্রে নাও হতে পারে। ওকে, জাজমেন্টাল ও পারপোসিভ স্যাম্পলিং, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যমূলক। বলা হচ্ছে ইন জাজমেন্টাল or purposive sampling the sample is formed by description of the just purely considering the purpose of the study along with the understanding the target audience। তো জাজমেন্টাল বা উদ্দেশ্যমূলক, এখানে একটা টার্গেট থাকে, সেই টার্গেটের উপর বেস করে কিন্তু তারা ইয়ে করে। যে ফর ইনস্ট্যান্স when researcher want to understand that process of the people who are interested in studying their master's degree, their selection criteria will be, ওই যে মনে করো যখন তোমার একবারে মানে একটা টার্গেট পিপল কে, অডিয়েন্স কে ইয়ে করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি যেমন টার্গেট অডিয়েন্স বলতে বোঝাচ্ছি একটা কিন্ডারগার্টেনের টার্গেট অডিয়েন্স কারা, একটা কিন্ডারগার্টেনের টার্গেট অডিয়েন্স হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা, বা একটা হাই স্কুলের। তো সেই ক্ষেত্রে কি এই ধরনের যে স্যাম্পলিংটা, সেটার একটা উদ্দেশ্য থাকে বা একটা টার্গেট থাকে। মনে করো একটা কটন বেল, তো তোমার উদ্দেশ্য হচ্ছে এটাকে ইয়ে করাইতে হবে, তাহলে সেটাকে তুমি সামনে রাখবা বা সেটার তুমি ম্যানিপুলেট করবা, করে সেটাকে তুমি দেখাবা। অর্থাৎ যখন একটা টার্গেটের উপর বেস করে যখন আমরা করছি, তখন সেটাকে টার্গেট বলছি। তারপরে স্নোবল স্যাম্পলিংটা আসলে স্নোবল যে তুষারপাতের বল, যে এটা কি আস্তে আস্তে বড় হয়, একটা হলে আরেকটা হয়। তো স্নোবল স্যাম্পলিংটা এই ধরনের, যে এটা সাধারণত সোসাইটিতে থাকে কিন্তু সেভাবে খুঁজে পাওয়া যায় না, বা রেফারাল স্যাম্পলিংও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে এটাকে। তো এটা কিভাবে, মনে করো সমাজে এইডস রোগী আছে একজন, তো সেই এইডস রোগীকে কিন্তু কেউ চিনে না। তো কিন্তু তোমার এখন এইডস রোগীর ইনফরমেশন দরকার, কেটে গেলে আবার জয়েন করো, ইনফরমেশন দরকার। তো এই ইনফরমেশন তুমি কিভাবে পাবে? তোমার কাছে কিন্তু এমনিতে কোনো এইডস রোগীর ইনফরমেশন নেই, কিন্তু যখন তুমি একজন এইডস রোগীর কাছে যাবা, সে কিন্তু আরো দুজন এইডস রোগীর খবর জানে, তখন আবার ওই দুজনের কাছে যাবো, সে কিন্তু আরো দুজন জানে। এইভাবে, অর্থাৎ আমাদের ওই যে ডেস্টিনি ছিল না, রেফারেল বিজনেস ডেস্টিনি, হ্যান্ড অ্যান্ড হ্যান্ড, হ্যান্ড অ্যান্ড হ্যান্ড। তো স্নোবল স্যাম্পলিংটা সেরকম রেফারেল স্যাম্পলিং, অর্থাৎ তোমাকে সমাজে এইডস রোগী খুঁজতে হবে, তাহলে এইডস রোগী খুঁজতে গেলে তোমাকে এইডস রোগীর কাছে যেতে হবে, সেই শুধুমাত্র আরেকজন এইডস রোগীকে চেনে। ওকে, এইভাবে যখন স্যাম্পলিংটা করা হয়, তখন সেটাকে আমরা বলি স্নোবল স্যাম্পলিং। সেটা কিরকম, যেমন নেতা খাদ্য গুদাম থেকে খাদ্য আসছে, এখন বায়াসড যদি হয়, এটা তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাই যে খাদ্য এখন কাদের কাদের দেওয়া হবে, বা কম্বল আসছে, কম্বল কাদের কাদের দেওয়া হবে, যে সেই এলাকার জনপ্রতিনিধি আসলে যাদেরকে চেনে তাদেরকেই সে দিবে, তাই না? তখন সেটা কি হচ্ছে, সকলের কিন্তু পাওয়ার কথা ছিল কিন্তু সকলে পাচ্ছে না, তাহলে সেটাকে আমরা রেফারেল বলছি বা স্নোবল স্যাম্পলিং বলছি। ওকে, এরপরে লাস্ট যে শেষ লাস্ট যে স্যাম্পলিংটা আছে আরেকটা, সেটা হলো কোটা স্যাম্পলিং। খুবই ইজি, কোটা দিয়ে আমরা বুঝতেই পারছি যে যখন কোনো স্যাম্পলের স্পেশালি কোনো কনসিডার করা হয়, সেটাকে আমরা কোটা স্যাম্পলিং বলছি। ইন কোটা স্যাম্পলিং সিলেকশন অফ মেম্বার্স ইন দ্য স্যাম্পলিং টেকনিক হ্যাপেন্স অফ দ্য বায়াস অফ এ প্রিসেট স্ট্যান্ডার্ড, বায়াস করে দেওয়া হয় একটা প্রিসেট। ইন দিস কেস, যেমন সবচেয়ে উদাহরণ উল্লেখযোগ্য যদি আমরা বলি যে চাকরিতে মুক্তিযুদ্ধের কোটা থাকলে তারা, এটা কোটা স্যাম্পলিং। তো এইভাবে যে ইজিপশিয়ান কটন, এটা এরকম, তাহলে সেটা কোটা। তো এই ধরনের স্যাম্পলিংটাকে আমরা কোটা স্যাম্পলিং বলছি। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর উদ্দেশ্য হচ্ছে হাইপোথিসিস তৈরি করা, এক্সপ্লোরেটরি রিসার্চ করা, বাজেট টাইম এগুলোর জন্য। তাহলে এখানে আমরা দেখলাম নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ তুমি স্যাম্পলটা কালেক্ট করছো তোমার কনভেনিয়েন্স এলাকা থেকে, যার ফলে পুরো দেশের কিন্তু বা পুরো পপুলেশনের ডাটা তুমি পাচ্ছ না। জাজমেন্টাল পারপোসে, উদ্দেশ্যমূলক ভাবে তোমার কিছু টার্গেট অডিয়েন্স আছে, সেগুলোর করে তুমি করছো। স্নোবল স্যাম্পলিং, অর্থাৎ একজন থেকে আরেকজন রেফারেন্সের মাধ্যমে যে স্যাম্পলিংটা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে কোটা স্যাম্পলিং, চতুর্থত। ওকে, তো এই ছিল আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো অপেক্ষাকৃতভাবে প্রবাবিলিটি স্যাম্পলিংটা নিরপেক্ষ, কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা খানিকটা বায়াস। ওকে, তো কি কি কারণে বায়াস হয়, কেটে যাবে 1 মিনিট পর, সবাই একটু প্লিজ জয়েন করবে আবার। কি কি কারণে বায়াস হয়? তো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হতে পারে। তো এখন বায়াসের কথা যদি বলি, তাহলে তো কি
স্যাম্পল বায়াস হয় কি জন্য? ঘুষ টুস দেয় ইত্যাদি বা রেজাল্ট ভালো করাইতে হয় সেজন্য। তো বায়াস ডিউ টু দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কারণ কি? লং ফাইবার। মনে করো চোখে কার যে ইনভেস্টিগেটর আসবে তার চোখে ১ম এ লং ফাইবারটাই পড়বে। তাই না? তো একটা ক্লাউডে যদি অনেকজন দাঁড়িয়ে থাকে সেখানে যদি একজন লম্বা মানুষ থাকে অথবা একজন খাটো মানুষ থাকে, তাহলে সবার নজর কিন্তু সেই লম্বা মানুষ অথবা খাটো মানুষের দিকেই যাবে। সে কারণে বায়াস হতে পারে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে। পজিশন রিলেটিভ টু দ্য পারসন, যে সেই পজিশনের জন্য সেই পারসনের কোনো রিলেশনশিপ আছে কিনা। যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেবি পিক ববিনস। তো পজিশনের পারসনের সাথে তোমার হাতের কাছে তুমি যেটা পাবা সেটাই তো নিশ্চয়ই তুমি টপ